হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর আজকে আবার একটা ক্লাস 9-এর ভিডিও নিয়ে বসলাম। হ্যাঁ, তোমরা জানো যে ক্লাস 9-এর এই যে শেষ যে চ্যাপ্টারটা, সর্বশেষ যে অধ্যায়টা বিস্তার পরিমাপ একটু কঠিন। তো আমি চেষ্টা করছি যে এই অধ্যায়টা তোমাদের ভিতরে সহজ করে পৌঁছে দিতে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, তোমরা ক্লিয়ার বুঝতে পেরে থাকো পরিষ্কারভাবে, তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আই বাটনে ক্লিক করে রাখবে। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। নর্মাল আলোচনা থেকে উদাহরণ নিয়ে আলোচনা করাটাই সবথেকে বেটার, তাহলে আমরা সহজে একটা অঙ্ক বুঝতে পারবো। হ্যাঁ, এখানে বলেছে শ্রেণীকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতিতে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো দেখো, শ্রেণীকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো সহজ পদ্ধতি, যাতে গড় নির্ণয়ের ধাপসমূহ নিম্নরূপ। একটা শ্রেণী উপাত্তের ডাটা নিয়ে আমরা যখন সেটাকে বিশ্লেষণ করে তার গাণিতিক গড়, প্রথমে হচ্ছে আমাদের গাণিতিক গড় আগে থেকে নির্ণয় করা যাবে না। আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, গাণিতিক গড় আগে নির্ণয় করতে হবে, তারপরে গাণিতিক গড় থেকে আমরা নির্ণয় করব গড় ব্যবধান। ঠিক আছে? তো এখন দেখো, এই গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের কি কি ধাপসমূহ অতিক্রম করতে হবে। প্রথম কথা হচ্ছে শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা। আমরা যে গড়টা, আমরা যে অঙ্কটা নেব তার মধ্যমান নির্ণয় করব। তারপরে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরা। প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। এটা আমরা একটা ফর্মুলা দিয়ে করব, তোমরা ধৈর্য ধরে বসো, আমরা সব বুঝতে পারবো। এরপরে মধ্যমান ইউআই, যেটাকে মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে তারপর আমরা ব্যাপ্তি দিয়ে ভাগ করব, শ্রেণী ব্যাপ্তি যেটাকে আমরা বলে আসছি শ্রেণী ব্যাপ্তি দিয়ে। এখন ধাপ বিচ্যুতি সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। ধাপ বিচ্যুতিকে, এই যে আমরা এখানে ধাপ বিচ্যুতি পাবো, তারপর সেখানে গণসংখ্যা দ্বারা গুণ করে বিচ্যুতির গড় নির্ণয় করতে হবে এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা। তো দেখো ফর্মুলাটা কি। এখানে শ্রেণীবিন্যাসকৃত উপাত্তসমূহের গাণিতিক গড়ে যেটা ফর্মুলা এখানে আমরা লিখেছি, এই যে এক্স বার এ প্লাস সামেশন সাইন কে আই ইকুয়াল টু 1 এফ আই ইউআই মাল্টিপ্লাই এইচ গুণ এইচ আর ভাগ এন। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে কিন্তু তোমার এই এক্সটা হচ্ছে, আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, এটাকে বলা হচ্ছে নির্ণীয় গড়। অর্থাৎ এই টোটাল অঙ্কটা করে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে এক্স আই। এ হচ্ছে আনুমানিক গড়। এটা আমরা আগেই বলেছি যে মধ্যমান, শ্রেণী মধ্যমানের একটা সুবিধাজনক সংখ্যাকে আমরা আনুমানিক গড় ধরবো, সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এ পাই হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা, আর সামেশন সাইন এটা জানো, টোটাল আমরা কলামটা যোগ করে যেটা পাই এ পাই এবং ইউআই, তাকে আমরা এই সামেশন সাইন দিয়ে আমরা প্রকাশ করি। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, কে হচ্ছে শ্রেণী সংখ্যা, আর এন হচ্ছে মোট গণসংখ্যা। তো চলো আমরা এখন উদাহরণটা নিয়ে কাজ করি। এখানে উদাহরণটা দেখো, এখানে একটা অঙ্ক বলছে যে আমরা এই অঙ্কটার দিকে তাকাও। দেখো এখানে তোমরা যদি এই গণসংখ্যাগুলো যোগ করো তাহলে দেখবে এখানে 60 জন ছাত্র আছে। অর্থাৎ ধরো তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসে 60 জন ছাত্র আছো, তোমাদের ক্লাস 9-এ। তো এই 60 জন ছাত্রের উপরে জরিপ করা হলো। কি জরিপ করা হলো? তাদের ওজন মাপা হলো। ওজন মেপে এখানে একটা অঙ্ক তৈরি করা হয়েছে। কি? প্রথমে দেখা যাচ্ছে যে এই 60 জন ছাত্রের মধ্যে চারজন ছাত্র, তাদের ওজন 45 থেকে 49 কেজির মধ্যে। মানে এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কিন্তু 5। তোমরা হিসাব করে দেখো, 45, 46, 47, 48, 49, 5। আচ্ছা, 8 জন ছাত্রের ওজন 50 থেকে 54 কেজি, 10 জন ছাত্রের ওজন 55 থেকে 59 কেজি, 20 জন ছাত্রের ওজন 60 থেকে 64 কেজি, 12 জন ছাত্রের ওজন 65 থেকে 69 কেজি এবং শেষ 6 জন ছাত্রের ওজন 70 থেকে 74 কেজি। তো এখন আমরা, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এখান থেকে আমরা দুইটা মানে আউটপুট বের করে আনবো। একটা হচ্ছে তোমার আমরা শ্রেণী ব্যবধান তো নিয়েছি, শ্রেণী ব্যবধান নিয়ে আমরা আগে গাণিতিক গড় নির্ণয় করব। প্রথমে আছে গাণিতিক গড়, আর সেই গাণিতিক গড় থেকে আমরা শেষে
গড় ব্যবধান নির্ণয় করব। তা চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো এখানে প্রথমে এই শ্রেণী ব্যাপ্তিগুলো সাজিয়ে নিয়েছি। এই যে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। আচ্ছা, এরপরে আমি তোমাদের এখানে মানে গণসংখ্যা না লিখে, গণসংখ্যাটা মনে করো আমি পরের কলামে লিখব, আমি আগেই আমার সুবিধার কারণে আমি আগেই মধ্যবিন্দু নির্ণয় করে নিয়েছি কি 45 এবং 49। এই যে আমরা কিন্তু ওখানে আগেই বলে এসেছিলাম যে আমাদের এই মানে এখানে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তা 45 এবং 49 তুমি যদি এই দুইটা সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে দেখবে 47 পেয়েছো। এইবার 50 থেকে 55, এই 50 এবং 55 যোগ করে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও 52 পাবে। আসলে যেহেতু এখানে শ্রেণী ব্যবধান 5, তাহলে তুমি এই মধ্যবিন্দুর প্রত্যেকটা থেকে 5 যোগ করো। 47 থেকে 5 যোগ করলে 52, 52 থেকে 5 যোগ করলে 57, 57 থেকে 62 যোগ, এই 57 পরে 5 যোগ করলে 62। মানে তুমি এই শ্রেণী ব্যাপ্তি থেকেও বের করতে পারো, এখান থেকে 5 যোগ করে বের করতে পারো। অর্থাৎ 65 এবং 69 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 67 হবে, বা 62 সাথে 5 যোগ করলে 67 হবে। তারপর 67 থেকে 5 যোগ করলে 72 হবে। এখন দেখো এই যে গণসংখ্যাটা, এই গণসংখ্যা মানে এখানে আমার কিন্তু 6টা রো আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা, 1 2 3 4 5 6টা রো। তো আমরা কাকে এই কোন মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরেছি এই 62কে? কেন? কারণ কিন্তু এটা প্রথমে বুঝতে হবে যে মধ্যমানটা তোমার মধ্য রো মধ্য, যেটা মধ্য আছে সেটাকে তোমার ধরার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে কিন্তু 62 কিন্তু মধ্য রো না, কারণ এর উপরে আছে 3টা, নিচে আছে 2টা। তাহলে আমরা কেন 57কেও তো ধরতে পারতাম, এই দুটাই হচ্ছে মাঝে আছে, তাহলে আমরা 57কেও তো ধরতে পারতাম। কেন 62কে ধরেছি? কারণ এটাকে তাকিয়ে দেখো, এই যে গণসংখ্যার দিক থেকে 62 মানে এই 20 বেশি, ছাত্রের সংখ্যা এখানে বেশি, এই যে ছাত্রের সংখ্যা বেশি অর্থাৎ এদের ওজনটাই বেশি। তো এই কারণে আমি এদের ভিতর থেকে আমি শ্রেণী মধ্যবিন্দু নিয়ে নিয়েছি। ওকে, তাহলে তোমরা এইটুক ক্লিয়ার বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে ধাপ বিচ্যুতি নির্ণয়। তো তোমরা ধাপ বিচ্যুতি দেখো, এখানে আমরা একটু আর একটা জায়গায় যাই, ধাপ বিচ্যুতির ফর্মুলাটা একটু ক্লিয়ার আমরা আলোচনা করি। দেখো এখানে এই যে তোমরা বুঝতে পেরেছো, এখানে দেখো আমরা মানে একটু মুছে দিই তারপর আমরা ধাপ বিচ্যুতি আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ধাপ বিচ্যুতি কি, এখানে ধাপ বিচ্যুতি তোমার ইউআই, এখানে ইউআই, ঠিক আছে? তো ধাপ বিচ্যুতি ইউআই আমরা এই পরিষ্কার জায়গায় এখানে লিখি, মনে করে এখানে বলছে যে তোমার ইউআই, হ্যাঁ, ধরলাম যে এখানে এই জায়গায় আছে ইউআই, এই যে ইউআই, ঠিক আছে, ইকুয়াল টু, তো এই যে এক্স আই, এখানে এই যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই, এখানে কি বলেছে এইচ, দেখো তো এই এক্স আইটা কত, এই এক্স আইটা কিন্তু এই যে 47, অর্থাৎ এখানে আমি দেব 47 মাইনাস এই এ হচ্ছে 62, এখানে দেখো এই যে 62, আর নিচে এই শ্রেণী ব্যবধান এটা আমরা জানি 5। তুমি যদি এখানে হিসাব করো যে 45 থেকে 49 5, তাহলে আচ্ছা এখন তুমি যদি এই 62 থেকে 47 পর্যন্ত বিয়োগ করো, তাহলে তুমি দেখবা যে এখানে হচ্ছে তোমার -15। এইবার তুমি 15কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে কত, -3। তো এইভাবে আমাদের -3 হয়েছে। একই রকমভাবে তুমি এই 62, এই 52 থেকে তুমি এই যে 52 থেকে তুমি 62 বিয়োগ করো, 62 বিয়োগ করে আবার তাকে 5 দিয়ে ভাগ করো, দেখবে যে তুমি পাবে -2। আবার তুমি দেখো এখানে এইভাবে তুমি যদি আবার এই 62 থেকে তুমি যদি 57 বিয়োগ করে তাকে আবার 5 দিয়ে ভাগ করো, পাবে -1। তবে এখানে মজার আবার দেখো, আমি বলে দিচ্ছি, দেখো এখন 67 থেকে তুমি যদি 62 বিয়োগ করো, করে তুমি যদি
এবার 62 থেকে 62 মাঝখানে এখানে 62 থেকে 62 বিয়োগ করতে হবে। বিয়োগ করে তুমি তাহলে তো শূন্য হবে, শূন্যকে তুমি যা দিয়ে ভাগ করো সেটা শূন্য হবে। এবার 67 থেকে 62 বিয়োগ করলে তোমার হবে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে পাবে 1। আবার 72 থেকে 62 বিয়োগ করলে পাবে 10, 10কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে পাবে 2। তবে এইটা সুন্দর একটা নিয়ম আছে। নিয়মটা কি জানো? এই যে যেটাকে আমরা মানে একটা আনুমানিক গড় ধরেছি, এই এ দিয়ে তো আনুমানিক গড় ধরা হয়, এই আনুমানিক গড়ের ধাপ বিচ্যুতির ঘরে তুমি 0 দিয়ে দিয়ে তারপরে তুমি উপরে -1, -2, -3 এভাবে লিখে যাও, আর নিচে 1 2 লেখো, 3 যত পর্যন্ত থাকবে তোমাকে লিখতে লিখতে যাইতে হবে, তাহলেই ধাপ বিচ্যুতি পাওয়া যাবে। আর পরের সংখ্যাটা তো খুবই ইজি। এখন তোমাকে পরে কি করতে হয়েছে, এই যে দেখো এই যে এফআই মানে এইটা আর কি, এখানে একটু বড় হাতে দেয়া গেছে, এটা ছোট হাতের হবে এফআই। তো এই 4-এর সাথে তোমাকে এই গুণ করতে হয়েছে -3। তাহলে 4-এর সাথে -3 গুণ করে তোমার হয়েছে -12, 8-এর সাথে -2 করে করে -16, 10-এর সাথে -1 গুণ করে 0, আবার 20-এর সাথে 0 গুণ করে এখানে 0, 12-এর সাথে 1 গুণ করে 12, আবার 6-এর সাথে 2 গুণ করে এখানে 12 হয়েছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এইবার এইগুলো করার পর আমরা কি করছি, এখন দেখো টোটাল এই মানে সামেশান, এখানে সামেশান সাই মানে টোটাল গণসংখ্যা এবং গুণ ধাপ বিচ্যুতিটা আমরা যোগ করেছি। আচ্ছা, যোগ করার পরে এইবার দেখো আমাদের এই সেই ফর্মুলাটা, যে ফর্মুলাটা কি, যে ফর্মুলা দিয়ে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। আমরা আগে কিন্তু ফর্মুলাটা শিখে এসেছি। এই এটা হচ্ছে দেখো এই যে 62, এই যে 62 হচ্ছে এ, এই সেই 62 যোগ এখানে দেখো এই -14/60, এই 14 তো এখানে দেখো এই যে সামেশন সাইন দিয়ে 14 হয়েছে, আর তার সাথে আমরা কি করছি 60 দিয়ে এখানে যোগ এই ভাগ করতেছি, আর গুণ এই 5, কিন্তু এই যে শ্রেণী ব্যবধান 5, এই যে এই যে শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তাহলে 62 এখানে এই প্লাসের সাথে মাইনাস করলে হয় মাইনাস, তুমি এখানে যদি কাটাকাটি করে এই 60কে 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে এখানে কাটলে 12 হয়, আবার 12কে তুমি যদি 12 দিয়ে 14কে ভাগ করো 1.167 হবে। এখন এই 62 থেকে এটা বিয়োগ করলে তো আমরা পাবো 60.833। এইটাই কিন্তু তোমার কি হলো, নির্ণীয় গাণিতিক গড়। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা গাণিতিক গড়টা বের করলাম। এখন আমরা এই গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব। দেখো খেয়াল করে, এখানে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এ আনুমানিক গড় 62, এর মোট গণসংখ্যা হচ্ছে 60, আর এই ধাপ বিচ্যুতির টোটাল সমষ্টি আছে -14 এবং শ্রেণীব্যাপ্তি 5। আচ্ছা, এইবার দেখো যে আগে যে অঙ্কটা করলাম এই যে কিন্তু -14 পেয়েছি, এরপরে এই একই জিনিস আছে, কিন্তু এখানে এখন আমাদের কি লাগছে, এখানে লাগছে এই যে দুটো এক্সট্রা আমাদের কলাম লাগতেছে। এখন এই কলামে কি আছে দেখো, এই কলামে এখানে মনে করো আমরা যদি এখান থেকে বের করেছিলাম, হ্যাঁ, যে এই যে এই কলামে এই যে xi, এই যে xi এটা বার, এটা আমি আগের অঙ্কে দেখো, আগের অঙ্কে কিন্তু আমরা কি পেয়েছি, আগের অঙ্কে কিন্তু 60.833 পেয়েছি এই যে গাণিতিক গড়। তো এখন আমরা কি করব জানো, এই যে 47 থেকে এই যে xi হচ্ছে 47, এই যে 47, এই 47 থেকে আমরা এই গাণিতিক গড়টা বিয়োগ করব। এখন কিন্তু এই 62 বিয়োগ করব না, খেয়াল করবা, এটা কিন্তু আমার গাণিতিক গড় নির্ণয় করার জন্য বিয়োগ করতে হয়েছিল, ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য, কিন্তু এখন কিন্তু আমরা 47 থেকে এই গাণিতিক গড়টা বিয়োগ করব 60.833। বিয়োগ করে আমরা তাকে আবার ভাগ করব কত দিয়ে, এই যে বিয়োগ করলে আমাদের হবে এইটা। এখন এইটা বিয়োগ করার পরে তোমরা দেখবে যে মাইনাস সাইন এসেছে, কিন্তু আমরা এখানে যে মডুলাস দিয়ে দিয়েছি, দুই পাশে দুটো দাগ দেখতে পাচ্ছ, এই লাইনের কারণে এটাকে বলা আছে মডুলাস সাইন। এই মডুলাস সাইনের ভিতরে তুমি প্লাসই দাও আর মাইনাস দাও, এটা কিন্তু সবই প্লাস হয়ে যায়, এই কারণে পজিটিভ হয়ে যায়। তাহলে আবার আমরা এখন 52 থেকে এটা বিয়োগ করলে পাবো এটা, 57 থেকে 60 এটা বিয়োগ করলে পাবো এটা, আবার 62 থেকে যদি তুমি 60.833 বিয়োগ করো তাহলে এটা পাবা, আবার 67 থেকে এটা বিয়োগ করলে এটা, এবং 72 থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে এটা পাবা। ঠিক আছে, এরপরে আমাদের খুব কাজ সহজ। এরপরে এই যে এটা পেলাম প্রত্যেকটা আমরা কলামে, এই প্রত্যেকটা রোতে যে পেলাম এটার সাথে এই এপনের গুণ, এই যে তাহলে 4 দিয়ে, এই যে 4 দিয়ে তুমি গুণ করবা, এটাকে গুণ করলে তুমি পাচ্ছ 55 এত, 8 দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছ এটা, 10 দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছ এটা, 20 দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছ এটা। এইভাবে গুণ করার পরে টোটাল আমরা যখন যোগ করছি তখন টোটাল এটার পাচ্ছি 328.677। এখন খুবই সহজ এই যে তোমার গড় ব্যবধান নির্ণয় করা। এখন এই যে আমরা যেটা পেলাম
এইটাকে আমাদের যে 60 গণসংখ্যা, টোটাল যে গণসংখ্যা, এখানে লিখতে আমরা ভুলে গিয়েছি, এখানে টোটাল গণসংখ্যা হবে 60, এই 60 দিয়ে ভাগ করলে এই যে দেখো এই যে 328.6, এটা ফর্মুলা লিখেছি জাস্ট, আর কিছু না। এখন এই 328.672কে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি এখানে গড় ব্যবধান পাবা 5478, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই কিভাবে একটা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের অঙ্ক নিয়ে তার মধ্যবিন্দু, শ্রেণীব্যাপ্তির সাথে তো গণসংখ্যা দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে মধ্যবিন্দু, তারপর ধাপ বিচ্যুতি, তারপরে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, এইটার মধ্য দিয়ে আমাকে বের করতে হবে হচ্ছে গাণিতিক গড়, তারপরে গাণিতিক গড় থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা খুব ক্লিয়ার বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো, এই পঞ্চম পর্বের পরে আমরা এইরকম আর একটা শ্রেণী ব্যাপ্তির অঙ্ক নিয়ে সেখান থেকে আমরা একটা মধ্যক থেকে একটা গড় ব্যবধান নির্ণয় অঙ্ক করব, এবং আর একটা অঙ্ক করব প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়। তাহলে তোমরা মোটামুটিভাবে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, তারপরে মধ্যক থেকে গড় ব্যবধান এবং প্রচুরক থেকে গড় ব্যবধান, এই তিনটায় তুমি ক্লিয়ার শিখে যাবে। এবং সেই পর্যন্ত থাকবে এই কামনা করে বা এই আশা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।